প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলব নির্বাচনের গতিপথ নিয়ে, এবং নির্বাচনের গতিপথ নিয়ে যখন কথা বলবার জন্য আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, তার আগেই গতকালকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাদের রাজনীতি করার নিষিদ্ধকরণের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তারা জানিয়েছে, এবং সেই বিষয়ে নিয়ে আমরাও কথা বলবো এবং নির্বাচনের গতিপথ নিয়ে কথা বলবো। এইগুলি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু রয়েছেন আমাদের সাথে, রয়েছেন দৈনিক কারেন্ট কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ মঞ্জু ভাই, সরাসরি রাজনীতিতে যেহেতু যুক্ত, আমরা সাংবাদিক হাসান হাফিজ ভাইয়ের কাছে আসবো খানিক পরে। যে দেশের মানুষ একটা ভোট উৎসবের আগ্রহের মধ্যে কিন্তু আছেন, এবং যেহেতু গত 15-16 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই কারণের জন্য আমরা সবাই বলে থাকি এখন যাদের বয়স 28, 29, 30, 35 এরা কেউই ভোট দিতে পারেনি, এবং আমাদের মতো বয়সীও কেউ কিন্তু ভোট দিতে চায়নি। তো সেই অবস্থায় ভোটের একদিকে ডিসেম্বরের মধ্যে বিএনপি বলছে তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, জামায়াত ইসলাম ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে তারা উল্লেখ করেছেন। এনসিপি যারা তরুণদের দল, তাদের সাথে আপনার বেশ ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনাকে শ্রদ্ধা করে, আপনিও তাদেরকে ভালোবাসেন। তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে জুলাই হত্যার বিচার ও সংস্কারের কথা তারা বলছেন, এবং আজকে দেখলাম সংবিধানের একটা বিষয় কিন্তু উল্লেখ করেছেন যে এই নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের কথা বলেছেন। তো সেই অবস্থায় একটা ভোট উৎসবের কথা যেটা বলছি, একটা দিক তো গতকালকে উপদেষ্টা পরিষদ মোটামুটি জাতিকে নিশ্চিত করলেন, আমাদের ছাত্র জনতাকে নিশ্চিত করলেন যে আওয়ামী লীগের রাজনীতির যে নিষিদ্ধকরণ প্রক্রিয়ার প্রাথমিক স্তর সেটা সমাপ্ত হয়েছে। কিন্তু এই ভোট উৎসবের অপেক্ষায় যে মানুষ আছে, সেই উৎসবটি কখন হলে ভালো? ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, কখন আপনার প্রত্যাশা? ধন্যবাদ হাসান আহমদ চন্দ্র কিরণ, আমাদের শ্রদ্ধা হাসান হাফিজ ভাই আছেন এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। আসলে নির্বাচন কখন হবে এটা নিয়ে একটা মানুষের একটা কৌতূহল আছে। কেউ কেউ আবার বলেন যে নির্বাচন আদৌ হবে কিনা, এটাও বলেন জনগণের পক্ষ থেকে। মানুষের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া আছে, আমরা নানা রকমের প্রতিক্রিয়া দেখিও, এবং একটা মানে খুবই পরিচিত বিতর্কতা আছে যে নির্বাচন আগে না সংস্কার আগে। তো এইটা নিয়ে কিন্তু গত প্রায় 3-4 মাস ধরে আমরা অহরহই কথা বলছি। দেখেন, আমরা সবসময় বলি যে আমাদের দেশের মানুষের একদম, আমরা যদি ভাগ করি, আমরা যারা মানে আমরা যেটাকে বলি মিডল ক্লাস, যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, খুব ইকোনমি নিয়ে ভাবেন, পররাষ্ট্রনীতি নিয়ে ভাবেন, তাদের কাছে কিন্তু মানে রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, দেশ কোথায় যাচ্ছে এটা নিয়ে একটা চিন্তা আছে। কিন্তু বিরাট একটা সংখ্যক মানুষের কিন্তু চিন্তা হচ্ছে তার দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে। সে তার খেতে পাচ্ছে কিনা, ইলেকট্রিসিটি পাচ্ছে কিনা, গ্যাস পাচ্ছে কিনা, রাস্তায় যানজট আছে কিনা, নাগরিক নিরাপত্তার বিষয়টা কেমন, এটা নিয়ে সে বেশি কনসার্ন। এবং সে মনে করে যে ওই সরকারই ভালো, যে সরকারের আমলে আমি কম দামে জিনিস খেতে পারবো, আমার দুর্নীতি, আমাকে ঘুষ দিতে হবে না, আমাকে নানা রকমের ঝামেলার মধ্যে পড়তে হবে না। তো আমাদের দেশে একটা মানে হিস্ট্রিক্যালি একটা জায়গায় এসেছে যে কেয়ারটেকার সরকার সময়টাতে মানুষ কিছুটা কমফোর্টেবল ফিল করে, কারণ ওই যে দলীয় মানে যে প্রভাব বিস্তার করাটা এই জায়গাটা থেকে কম থাকে। আবার এই কেয়ারটেকার সরকারটা এমন একটা সরকার যেটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলে যে এটার ম্যান্ডেট কি। অবশ্যই এটার ম্যান্ডেট না থাকলে এটা ক্ষমতা আসলো কিভাবে, এটাও তো একটা কথা। যে আপনি তার কাছে নির্বাচন চাচ্ছেন, তো তার কিসের ম্যান্ডেট? তার নির্বাচন দেওয়ার তার কাছে যে চাচ্ছেন, কিসের ভিত্তিতে চাচ্ছেন? নিশ্চয়ই কোনো না কোনো একটা ম্যান্ডেট তো তার আছে। তো এই জন্য আমরা সবসময় বলি যে কেয়ারটেকার সরকারকে অ্যাপারেন্টলি মনে হয় অনির্বাচিত সরকার, কিন্তু কেয়ারটেকার সরকারের ম্যান্ডেটের মানে জায়গাটা অনেক বিস্তৃত। একটা দলীয় সরকার হয়তো ভোট পায় 40% বা 45%, দেখবেন এর বেশি পায় না। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টগুলো কিন্তু এর 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 সাপোর্টিং কাভারেজটা অনেক বড়। যেমন আপনি যদি এখন হিসেব করেন, বিএনপিও এই সরকারকে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগ ছাড়া, আর সবাই তো এটাকে সাপোর্ট দিয়েছে, তাহলে তো এর সাপোর্ট বেশ 80-র উপরে হয়ে যাচ্ছে। তো এই নানা বিতর্ক আছে। এই জন্য আমি মনে করি যে এগুলো অহেতুক বিতর্ক। মূল জায়গা হচ্ছে আমরা একটা ইতিহাসের বাস্তবতায় আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়েছি, এবং মোর অর লেস ডক্টর ইউনূস যখন টেক ওভার করেছেন, তখন আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা লোকও ছিল না যিনি বলেছেন যে না, প্রফেসর ইউনূসের চাইতে কবি হাসান হাফিজ হইলে হয়তো ভালো হইতো। এই ধরনের কেউ একটাও বলে নাই যে আরেকটা বিকল্প নাম। তাহলে ওনাকে আমরা পছন্দ করেছি, ওনাকে আমরা দায়িত্ব বসিয়েছি, এবং উনি যেই মানে যাদের উপর উনি আস্থা রেখেছেন, মানে ওনার অ্যাডভাইজার মণ্ডলী, সেখানেও সবাই কিছুটা মত দ্বিমত থাকলেও সবাই একমত হয়েছে।
এদের কাছ থেকে প্রাথমিকভাবে যেটা ছিল যে দেশটাকে একটা স্টেবল করা, কিন্তু এর পরক্ষণেই আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে যে এই দেশটা কি আগের মতোই চলবে, মানে এটা কি অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো যে আমি আসলাম এরপর একটা নতুন সরকার নির্বাচন করে দিয়ে আমি চলে গেলাম, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে না, এই ইন্টারিম পিরিয়ডে তাকে কিছু কাজ করতে হবে, কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, যে সমস্ত সংস্কার, যে আমাদের ওই যে আপনার মনে আছে যে সড়ক নিরাপত্তা আন্দোলনে ছাত্ররা যখন আন্দোলন, তখনই কিন্তু রাষ্ট্র মেরামতের দাবিটা উঠেছিল, এবং তখন থেকেই কিন্তু এই আলোচনাগুলো আমরাও তুলেছি, আমরা এই রাষ্ট্রটা পরিবর্তন চাই। যেমন আমরা দলীয়ভাবে বলেছি সেকেন্ড রিপাবলিক করতে হবে, কারণ বাংলাদেশের ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে। আমরা যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে পাকিস্তান থেকে বেরিয়ে এসে একটা বাংলাদেশ করেছি, অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা পতাকা পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমাদের দেশটা একটা ভাষার ভিত্তিতে, একটা জাতীয়তার ভিত্তিতে একটা রাষ্ট্র পেয়েছি। কিন্তু ইয়াহিয়ার আমলে যে বৈষম্য ছিল, শেখ মুজিবের আমলে বা পরবর্তী আমলে, তো সেই বৈষম্য তো কমে নাই। আগে নির্যাতিত হয়েছি পশ্চিম পাকিস্তানিদের দ্বারা, এখন কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, এই তো মানে জাস্ট ধরনটা পরিবর্তন হয়েছে। তো এই সমস্ত কারণে আমরা এসে মনে করেছি যে 50 বা 54 বছরের জায়গায় এসে নতুন করে জায়গাটা করতে হবে। দেখেন, আপনি একটা কথা তুলেছেন যে নাহিদ বলেছে একটা নতুন সংবিধান করতে হবে। কথাটা শুধু কথার কথা না। কেন বলছি আমরা নতুন সংবিধান করতে হবে? কারণ আমাদের সংবিধানটা 16-17 বার চেঞ্জ করা হয়েছে। সংবিধানের আলোকে রাষ্ট্র চলছে না, এবং সংবিধানটা এমন অনেক কিছু আছে, দেখবেন আপনি অনেকে সংবিধান সম্পর্কে ধারণাও নাই, অনেক রাজনীতিবিদেরও ধারণা নাই। সেদিন মজার ঘটনা, আমি আজকে একটা অনুষ্ঠানেও বলেছি যে আমরা যখন সংবিধান সংশোধন কমিটির সাথে, সংস্কার কমিটির সাথে বসেছি, তা আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে দেখেন, সংবিধানে এমন অনেক কিছু আছে যেগুলো এখানে সংবিধানে না থাকলেও চলে। যেমন আপনি দেখবেন মহা হিসাব নিরীক্ষক, ওনাকে কীভাবে নিয়োগ দিতে হবে, ওনার চাকরি গেলে কী হবে, ওনার বেতন কীভাবে নির্ধারণ হবে, একেবারে লম্বা 2-3 পৃষ্ঠা শুধু মহা হিসাব নিরীক্ষক নিয়ে আছেন। তো সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য হেসে বললেন যে এক রাজনীতিবিদ, আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এটা আছে নাকি সংবিধানে? ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি সংবিধানটা ভালো করে আমরা উল্টে পাল্টে কেউ দেখি না। আমাদের দেশের প্রত্যেক জায়গায় দেখবেন গঠনতন্ত্র কেউ আমি ভালো করে দেখি না, কোনো রাজনৈতিক দল তার গঠনতন্ত্র ভালো করে জানে, পড়ে না, গতানুগতিক অনেক কথা লেখা থাকে। এই জন্য আমরা বলেছিলাম একদম সংবিধানটাকে প্রিসাইজ একটা সংবিধান করা যায় কিনা, যেটা অল্প কিছু থাকবে জিনিসপত্র, আমাদের জনগণ এটা সম্পর্কে মানে খুব ওয়াকিফাল থাকবে, এবং ফলে দেখা যাবে যে রাষ্ট্রটা ঝরঝরে আকারে চলবে। মঞ্জু ভাই, আপনার নিশ্চয়ই আপনার কাছে অনেক পরামর্শ আছে। আমি জানি না আপনি যদি যেহেতু কবি হাসান হাফিজ ভাইকে হয়তো বা আমাকেও মানুষ বলবে যে ডক্টর ইউনূসই পছন্দের ব্যক্তি, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের, আমি সরকার প্রধানের কথা বলছি না, অনেক বিষয় নিয়ে কিন্তু নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে, অনেক প্রতিষ্ঠানে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কারা কীভাবে বিদেশ চলে যাচ্ছে, সরকার কোথায় থাকে কীভাবে জানে, সেগুলি প্রশ্ন এসছে। তো সেই অবস্থায় আপনি সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, এবং আপনি বলছেন যে নাহিদ যেটা বলেছেন সংবিধান সংশোধন বা পরিমার্জন বা সংস্কার করা, সেটি সঠিক বলেছেন। কিন্তু আপনি কি মনে করেন না এটি আমাদের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, 71 তার প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় সেকেন্ড রিপাবলিক করাটা? না, দেখেন, এটাকে এইভাবে দেখা, আপনি যদি ক্রিটিক্যালি দেখতে চান দেখার বলতে পারেন, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিকের কথাটা কেন বলছি, পৃথিবীতে হয়েছে, ফ্রান্সে আপনি দেখবেন 5th রিপাবলিক হয়েছে। এখন একটা জিনিস হচ্ছে কি, আমরা আমাদের দেশে কিছু কিছু জিনিসকে ধর্মের উপরে স্থান করে নিয়েছি, ঠিক আছে, অথচ রাষ্ট্রটা হচ্ছে জনগণের জন্য, এবং জনগণের প্রয়োজনে আপনাকে পরিবর্তন করতে হবে। আমাদের এই রাষ্ট্রটা তো ব্রিটিশ কলোনি ছিল, সেখান থেকে আমরা একটা ভাগ হয়ে পাকিস্তান আর ভারত হয়েছি না। সেই পাকিস্তানের জন্য কি আবেগ ছিল দেশের মানুষের, সে পাকিস্তান তো ভেঙে বাংলাদেশ হয়েছে। এখন কথা হচ্ছে, যেই সংবিধানটাকে আপনি পবিত্র আমানত আকারে দেখছেন, যে লাখো মানুষের রক্তের বিনিময়ে, যে সেই সংবিধানটাকে নিয়ে তো 16 বার আমি বদলিয়েছি, এবং কি বদলেছি, একবার বদলিয়েছি, ওইটাকে আবার ফিরিয়ে এনেছি, এবং এইটার আপনার অরিজিনাল জায়গা থেকে এটার যে এসেন্স ছিল, সেই এসেন্স অনেক জায়গায় পরিবর্তন। কিন্তু এখানে কোনো মানে আমি স্পষ্টভাবে বলতে চাই, এখন তো মিডিয়া কথা বলা খুব মুশকিল, কাট পেস্ট করে কে কোথায় কি লাগিয়ে দেয়। এখানে কোনো ইল মোটিভ কারো আছে কিনা, যারা এই সংবিধান পরিবর্তনের কথা বলছেন বা যারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, তারা কি কোনো কারণে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কোনো কালক্ষেপণ করাটা প্রক্রিয়া হিসেবে এটাকে দেখছে কিনা? না, নির্বাচনকে কালক্ষেপণ করলে কার লাভ? আমি কিন্তু স্পষ্ট করে বলি, কেউ যদি মনে করে যে, কেউ আমি বলতে শুনেছি, বিএনপি নেত্রীদেরকে অনেকে বলতে শুনেছি যে ইলেকশন ডিলে করলে, মানে নতুন যে দল হয়েছে এনসিপি বা আমাদের যে, এটা তো ভুল কথা। কিন্তু ইলেকশন যত লেট হবে
এনসিপির ইমেজ তত কমবে। কেন বলছি আপনি দেখেন, আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস কিন্তু অগাস্টে ওনার যে ইমেজ ছিল, এখন কি ইমেজ সেটা আছে না কমেছে? তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে ইমেজ কিন্তু, রাষ্ট্র কিন্তু, আমাদের দেশের ক্ষমতাসীনটা কিন্তু মানে মানে কি বলেন বলে, এটা হচ্ছে যে ওনার জনপ্রিয়তা কমে যায়। আপনি ছাত্র উপদেষ্টাদের কথা চিন্তা করেন, এখন যে 2 উপদেষ্টা আছে ওনাদের গ্রহণযোগ্যতা কি আগের মতো আছে না কমেছে? তাহলে ইলেকশন যদি দেরি হয় ওনাদের ইমেজ নষ্ট হবে। আপনি দেখেন ছাত্রদের যে দল, দিন যত যাচ্ছে ছাত্রদের দল কি ইউনিফাইড হচ্ছে না, সেখানে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে, অনেকে পদত্যাগ করছে, জটিলতা তৈরি হচ্ছে। সুতরাং এইটা একটা ভুল ধারণা। কেউ যদি মনে করে থাকে যে আমি তালবাহানা করে ইলেকশন দেরি করব আমার দল, এটাতে বরং উল্টাটা হবে না। তাহলে যেমন মনে করেন যে, আমি হাসান ভাইকে আসবো, অনেকক্ষণ বসে আছেন, তাহলে যেমন মনে করেন যে যারা আন্দোলন করেন, আপনিও সেখানে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আমরা স্বাগত জানাই এই বিষয়টাকে, যে জাতির প্রত্যাশার একটা কাঙ্ক্ষিত জায়গায় অবস্থান করছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া, সেটা প্রফেসর ডক্টর আসিফ নজরুল নিজেই সেটা ঘোষণা করেছেন উপদেষ্টার বৈঠক শেষে। কিন্তু যে জায়গাটি সেটি হচ্ছে যে বলা হচ্ছিল যে বিএনপির স্পষ্টতা কেন নাই আওয়ামী লীগের এটা নিয়ে। তাহলে যদি বলা হয় আপনারা বা ছাত্ররা, আমাদের প্রিয় ছাত্ররা যারা তাজা বুক রক্ত দিয়েছে, যারা ফ্রন্ট লাইনে ছিল, তারা কেন স্পষ্ট করে দাবি করে না যে আমরা এই মাসের মধ্যে নির্বাচন চাই বা এই সময়ের মধ্যে নির্বাচন চাই? হ্যাঁ, এটা ধরেন ছাত্ররা নির্বাচন কেন চাইবে, প্রথম কথা হচ্ছে নির্বাচনের দাবিটা হচ্ছে বেসিক্যালি বিএনপির এবং রাজনৈতিক দলগুলোর। দেন মির্জা ফখরুল কিন্তু স্পষ্ট করে বলেছে, ইভেন আমাদের একটা অনুষ্ঠানে সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বক্তব্য রেখেছেন, উনিও স্পষ্ট করে বলেছেন যে আমরা একটা রাজনৈতিক দল, আমরা তো ইলেকশন চাইবই, আমরা তো চাইবো একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসুক। কথাটা কিন্তু খুবই যুক্তিপূর্ণ। আবার আপনি যদি দেখেন ছাত্রদের এসপিরেশন কি, ছাত্রদের এসপিরেশন হচ্ছে আপনারাই তো ক্ষমতায় আসবেন, নির্বাচনে আসবেন, কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল, ছাত্ররা মনে করে কারাই ক্ষমতা আসবে, রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলোই তো ক্ষমতায় আসবে। ওরা যদি এখন রাজনৈতিক দল করেছে, কিন্তু ওদের আচরণে কিন্তু রাজনৈতিক দলের আচরণ এখনো তৈরি হয় নাই। যেমন ধরেন এই যে আমরা যে আন্দোলনগুলো, তাদের ভাষাগুলো, তাদের কার্যক্রমগুলো দেখি, সেখানে কিন্তু এখনো দেখবেন রাজনৈতিক দলের মতো করে আচরণটা তাদের এখনো তৈরি হয় নাই। তারা তো মাত্র দল করেছে, এবং এই দলও কিন্তু এখনো সঠিকভাবে গড়ে ওঠে নাই, তাদের কনস্টিটিউশন তৈরি হয় নাই, তাদের কমিটিগুলো বা একটা দল গড়ে ওঠার যে কাঠামোগুলো থাকে সেগুলো তারা এখনো তৈরি করতে পারে নাই। এখনো কথায় কথায় আপনি দেখবেন তারা বলবে যে রাজতে আসো, রাজপথে নামো, আন্দোলন করো, এটা মানতে হবে, এই ধরনের কথাবার্তা। ঠিক আছে, আমাদের এই ছাত্ররাই তো আমাদেরকে একটা বিজয় এনে দিয়েছে, ছাত্ররাই তো আমাদেরকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে দিয়েছে। আপনি দেখেন আমার পাশে যিনি বসে আছেন, উনি কিন্তু একই সাথে প্রেস ক্লাবের সভাপতি, একই সাথে একটা পত্রিকার সম্পাদক। আজকে এই পরিবর্তনের কারণেই তো এটা হয়েছে, নাইলে তো কবি হাসান হাফিজ ভাইয়ের মতো একজন যোগ্য গুণী লোক অবহেলিত অবস্থায় তো ছিলেন, সারা জীবন প্লেস ক্লাবে তিনি আনকন্টেস্ট নির্বাচিত হতেন, এমন একটা অবস্থা, কিন্তু কোনোদিন প্রেসিডেন্ট হতে পারে না। যাই হোক, আমি যেটা বলছি যে এই যে এটা আমি শুধু একটা পরিবর্তন দেখালাম আপনাকে, যে আমাদের যোগ্য, গ্রহণযোগ্য, জনপ্রিয় লোকগুলো পর্যন্ত রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তাদেরকে কি হয়েছে, উনি একটা পত্রিকায় দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন ওনার পত্রিকার বন্ধ করে দেওয়া হয়েছে, উনি কর্মহীন ছিলেন, পেশা জীবন অনিশ্চয়তার মধ্যে ছিল। আমি কথা লম্বা করে ফেলছি, আমি শুধু এটা বলি আপনাকে, সেটা হলো যে ছাত্রদের যে অ্যাসপিরেশন, তারা যে পরিবর্তন চেয়েছে, তারা যে বলেছে দেশটা কারো বাপের না, এই কথাটা তো শুধু আওয়ামী লীগকে বলে নাই, সব রাজনৈতিক দলকে বলেছে। কথা বুঝেছেন? তো এই জন্য এই নতুন প্রজন্মের যে প্রত্যাশাটা, ওরা, আমি সবসময় বলি কি, কোনো গণ অভ্যুত্থানের 100% অর্জন হয় না, ওদের কিন্তু যেটা অর্জন, আমরা একটা বিরাট অর্জন করে ফেলেছি। তারা ফ্যাসিবাদকে দূর করে ফেলেছে। বাংলাদেশের মানুষের এখন দেখেন, বাংলাদেশে এখন বলে যে অনেকগুলো অথরিটি কাজ করছে। এমন যে প্রসঙ্গক্রমে আসছে যে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব দেশ ত্যাগ করেছেন, সরকার জানে না, সরকার অ্যাডভাইজাররা বলছে কিভাবে গেল, কি হইলো। তাহলে তার মানে কি, এখানে প্রশাসন অনেক কিছু কাজ করছে না, বা অনেকের প্রভাব এখানে বিদ্যমান, অথবা লুকোচুরি কিছু আছে। তাহলে এখানে এটা একদিকে নেগেটিভ দিক, আবার অন্যদিকে পজিটিভ দিকও আছে, যে আগে তো ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত ছিল। কোথাও গ্রামের মধ্যে একটা মেয়ে এসিড দগ্ধ হলেও তার মা বলছে শেখ হাসিনার কাছে বিচার চাই, মানে ওখানে পুলিশের কাছে সে বিচার চায় না, ডিসির কাছে চায় না, সে জাজের কাছে চায় না, সে শেখ হাসিনার কাছে বিচার চায়। তো এখন তো ক্ষমতা দেখা যাচ্ছে অনেকগুলো কেন্দ্র তৈরি হয়ে গেছে। তো এটার যেমনি নেগেটিভ দিক, আবার অন্য দিক থেকে আমরা দেখি যে না, এই ধরনের মানে এক ধরনের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, কোথায় কে কি করছে এটা আমরা জানি না। তো আমি যেটা বলছি যে
ইলেকশনের ব্যাপারে ছাত্রদের সুস্পষ্ট কথা নাই। কেন নাই? এটা বাস্তবতা হচ্ছে তারা ইলেকশনমুখী না। তারা মনে করছে যে আমরা রাষ্ট্রটাকে আগে বদলাবো, রাষ্ট্রটাকে আগে পরিবর্তন করবো। তাহলে কি মিন করছে এতে? রাষ্ট্র পরিবর্তন বলতে যে আপনি খানিক আগে বললেন অনেকে ধারণা করছে নির্বাচন কবে হয় না হয়, এই ধরনের কোনো কিছু না, এখন পর্যন্ত কেউ এটা বলে না স্পষ্ট করে। এটা এইগুলো যেগুলো হচ্ছে, এগুলো আমি আপনাকে বলি যে কথা বড় হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই কথাগুলো, এই ভয়টা বা এই আশঙ্কাটা বিএনপি বেশি বেশি বলছে যে ইলেকশন হবে না, ইলেকশন দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে। কেউ কিন্তু দীর্ঘায়িত করার কথা বলে না। ডক্টর ইউনূস কিন্তু দেখেন এখন পর্যন্ত ওনার জুনের মধ্যে আছে, কিন্তু উনি কিন্তু ডিসেম্বরের কথা বলেছেন, ডিসেম্বর টু জুন। এবং আমরা কিন্তু শুনতে পাচ্ছি, আমার কিন্তু একটা ধারণা যে ডক্টর ইউনূস কিন্তু ডিসেম্বর ইলেকশন দিয়ে দিতেও পারেন। ঠিক আছে, উনি হয়তো দেখবেন আগস্টে গিয়ে এমন একটা ঘোষণা দিলেন, হুট করে উনি ডিসেম্বর ইলেকশনের ডেট দিয়ে দিতে পারেন। তো এখন দেখা যাচ্ছে যে অযথা কিছু কিছু রাজনৈতিক দল ইলেকশন সংস্কার নিয়ে খুব আশঙ্কা প্রকাশ করছে। আমি কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো কিছু দেখি নাই। আমরা কিন্তু আপনি তাহলে প্রত্যাশা করেন কি? আপনি তো রাজনীতিতে সম্পৃক্ত এনসিপির মতো না, বেশ আগ থেকে। আপনি কবে নির্বাচন চান? না, আমরা কিন্তু বারবার বলেছি যে সরকার যদি আন্তরিক হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। এটি হচ্ছে আপনি আপনার কিন্তু কথা হচ্ছে আমরা ফ্লেক্সিবল। আমার কথা হচ্ছে যে ফেব্রুয়ারিতে না হয়ে জুনে ঘটলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আমরা সেটা মনে করি না। তার মানে ডিসেম্বর, ফেব্রুয়ারি বা জুন, এটাই হচ্ছে এবি পার্টির আমাদের হচ্ছে কিরণ ভাই কয়েকটা বিষয় স্পষ্ট। একটা হচ্ছে এই সরকারকে জনগণকে কমফোর্ট জোনে রাখতে হবে। জি, নাম্বার 1, কমফোর্ট জোনে যদি জনগণ থাকে, ইলেকশন 2 মাস আগে হোক পরে হোক, মানুষের অত বেশি সমস্যা নাই। নাম্বার 2 হচ্ছে যে 4টা বড় ধরনের আকাঙ্ক্ষা মানুষের আছে এই সরকারের কাছে। একটা হচ্ছে ফ্যাসিবাদের বিচার করতে হবে। আগেরটা কিন্তু বলেছি কমফোর্ট জোন, মানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে একটা কমফোর্টেবল সিচুয়েশন। তারপরে হচ্ছে বিচার, তারপরে হচ্ছে সংস্কার। আমরা যেগুলো বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংস্কার, মানে সংসদ হবে কিনা, প্রধানমন্ত্রী কয় টার্মে থাকবেন, এই যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে 1 2 3 4 করে, এরকম বেসিক কিছু সংস্কার। থার্ড হচ্ছে ইলেকশন। আপনি এইগুলো প্যারালালি গিয়ে যদি আমরা ইলেকশনে যাই, তাহলে কিছুটা মানুষ সন্তুষ্টির সাথে নির্বাচন অংশগ্রহণ করবে। এবং এই 3টা 4টা কাজই আমি মনে করি সরকার যদি সিরিয়াস হয় ডিসেম্বর টু জুনের মধ্যে এটা করা সম্ভব। জি, আমি হাসান ভাইয়ের কাছে আসবো। তবে একটা বিষয় আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একেবারে সাদা কালো ভাবে বুঝতে চাচ্ছি, সেটি হচ্ছে যে নিশ্চয়ই দর্শকরাও বুঝবেন, কারণ আপনিও কিন্তু দর্শকের মাঝে এখন একজন মানে মুখ্য আলোচক। এই কারণের জন্য আপনার বক্তব্য শুনতে চাই। আপনারা কি চান, আপনি কি চান? কারণ আপনার ব্রিজ, তাস খেলায় ব্রিজ খেলছেন, আপনার কিন্তু ব্রিজ বিএনপির সাথেও আছে, ছাত্রদের সাথেও আছে এবং অন্য দলের সাথেও আছে। সুতরাং ইউ আর দ্য ব্রিজ মেকার। আমরা চেষ্টা করছি, আমরা বিএনপিকে বোঝানোর চেষ্টা করছি যে ইলেকশন এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই, আপনারা অস্থির হওয়ার দরকার নাই। এবং কেউ ইলেকশন চায় না, ইলেকশন বিলম্ব কেউ। ফেব্রুয়ারি টু ডিসেম্বর, ফেব্রুয়ারি টু জুন পর্যন্ত কি ধরতে পারি যে এবি পার্টি মনে করে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত? আমরা মনে করি ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো, কারণ এটা হচ্ছে যে আবহাওয়াগত কারণে। আর এর পেছনে যদি যায়, আমি মনে করি না যে খুব। আমি যদি কখনো কোথাও বলি যে এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধ ভাই মুজিবুর রহমান মঞ্জু ভাই বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো হয়, কোনো অসুবিধা নেই, এতে কোনো ভুল নেই, আমরা বহুবার বলেছি। আচ্ছা, ঠিক আছে। আমি হাসান মুজিব আপনার কাছে আসবো। আপনি কিন্তু নোট করেছেন অনেক কিছু, তবে মানে আলোচনার সুবিধার্থে দীর্ঘ আলোচনার জন্য আমরা বিরতি নেই, তারপরে কিন্তু পুরো আলোচনাটি আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রি নির্বাচনের যে গতিপথ সেটা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান, রয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আমরা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি এবং শেষ সময় আমাদের সাথে কথা বলবেন কবি হাসান হাফিজ। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনের গতিপথ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, রয়েছেন দৈনিক কালের কণ্ঠ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে অনেক দীর্ঘ বিশ্লেষণ শুনলাম এবং মঞ্জু ভাই স্পষ্টত সেটি বললেন যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে এবি পার্টির পক্ষ থেকে তারা এটাকে অভিনন্দন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। তবে তিনি নিশ্চয়ই অনেক কিছু প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা জনগণেরও প্রত্যাশা, যাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা স্বস্তি দেই, কিছুটা সংস্কার করি। এবং সংবিধানের প্রশ্ন বলেছেন এই সংবিধানকে এতবার কাটাছেঁড়া করা হয়েছে, তাহলে সেই সংবিধান যদি আবার একটু সংবিধান সংশোধন করা হয় তাতে অসুবিধা কথা। সব মিলিয়ে এটার সাথে জুড়ে দিচ্ছি যে আওয়ামী লীগকে গতকাল নিষিদ্ধ করা হয়েছে। আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এটা আরও আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। যারা দেশটাকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, সারা দেশে সারা বিশ্বে আমাদের মুখটাকে কলঙ্কিত করেছে, আমাদের ইমেজটাকে প্রশ্নবিদ্ধ করেছে, সমস্ত কিছু ধ্বংস করেছে, শিক্ষা, প্রশাসন,
বাণিজ্য, সব কিছু, বিচারাঙ্গন, সম্পদ লুট করে নিয়ে গেছে, দেশটাকে ফোকলা করে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যা যা করার মেকানিজম সমস্ত করেছিল। সেই জন্যে ফ্যাসিবাদ দূর হয়েছে বটে, কিন্তু তার কিন্তু অনেক শেকড় রয়ে গেছে, সেগুলি নানান স্তরে 2, 3, 4 স্তরে রয়ে গেছে। ফলে এগুলিকে ক্লিয়ার করতে সময় লাগবে। এত 8 মাস লাগলো কেন আওয়ামী লীগকে ব্যান করতে? এটা আরও আগেই করা উচিত ছিল, তাহলে কিন্তু এত আন্দোলনও করতে হতো না, হামিদও চলে যেতে পারতো না, তারপরে অনেকে তো পাচার হয়ে গেছে, তাই না? এগুলি তো রাষ্ট্রের অজ্ঞাতসারে হয়েছে আমি মনে করি না এটা। কারণ আপনি জানেন যে বিমানবন্দরে 17টা 18টা গোয়েন্দা সংস্থা কাজ করে। বাংলাদেশ তো ডেন্সলি পপুলেটেড জায়গা, এটা তো এমন না বন জঙ্গলের এখানে সরকারের নলেজ ছাড়া যে এটা গেছে, এটা মনে করার কোনো কারণ আমি মনে করি না আছে বলে। ফলে যে সব প্রসঙ্গ মঞ্জু ভাই বললেন, তো নির্বাচন হবে, নির্বাচন অতি অবশ্যই হবে এবং এটা ডক্টর ইউনূস তো স্পষ্টতই বলেছেন যে ছোট সংস্কার চাইলে ডিসেম্বরে হবে, বড় সংস্কার চাইলে জুনের মধ্যে হবে। তাই এখন রাজনৈতিক দলগুলি ছোট সংস্কারটাই মনে হয় পছন্দ করছে ম্যাক্সিমাম। কারণ আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির অনেকগুলি বৈঠক হয়েছে, আরও হবে। প্রাথমিক পর্যায়ে তাদের বৈঠকগুলি 15ই মেতে শেষ হবে। তো অনেকখানি কিন্তু তারা শর্ট করে এনেছে আর কি, মার্জিনালাইজ করে এনেছে। তো আশা করি যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব এবং একটা আশার আলো অবশ্যই আছে। আমরা 100% তো বলে অ্যাবসলিউট বলে কিছু নেই, ফলে এরকম প্রত্যাশা করা ঠিক হবে না। আর তত্ত্বাবধায়ক সরকারের সীমাবদ্ধতাটাও আমাদের বুঝতে হবে, তাদের সময় কম কিন্তু ষড়যন্ত্র বেশি, তাদের উপরে প্রত্যাশার চাপটা বেশি। বাংলাদেশে যেগুলি কখনো হয় না, মধ্যরাত্রের সংস্কৃতি এখনই দিতে হবে, এখনই সমস্ত কিছু অটোপাস দিতে হবে, আনসারদেরকে রেগুলারাইজ করতে, কতগুলি ষড়যন্ত্র তাদের মধ্যে হয়েছে এবং সেখানে শুধু এই দেশেই না, পাশের দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এগুলি পরিষ্কার প্রমাণিত, স্পষ্ট প্রমাণিত। এগুলিকে ফেস করে তাদের এগুতে হচ্ছে। তো রাজনৈতিক দলগুলি তাদের সহায়তা করে যাচ্ছে। আমরা আশা করব যে একটা সব কিছু মিলে একটা স্বস্তির বাংলাদেশ আমরা একটু পাবো। প্রথম দিকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ ছিল, সেটা তারা পুরোপুরি না হলেও অনেকখানি কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে। এবং দ্রব্যমূল্য আপনি দেখেন এই রমজানে অনেক স্বস্তিদায়ক ছিল, সেটা আমরা বলি না। আমাদের দেশের জিনিসটা হলো কি নেগেটিভ সব কিছুর মধ্যে, একটা কিছু দাম বাড়লো সেটা নিয়ে মিডিয়াগুলিও বেশি হইচই করে, আবার দামটা স্বস্তির মধ্যে থাকলে সেটা নিয়ে কিন্তু সেই ক্রেডিটটা দিতে চায় না। এটা দেওয়াটা উচিত আমি মনে করি, সেটাও কম না। এবং শিক্ষাঙ্গনে যে অস্থিরতাগুলি ছিল সেগুলিও আস্তে আস্তে দূর হবে। ছাত্রদের মূল কাজ কিন্তু পড়াশোনা করা, তো সেটার দিকেও হবে। তারা রাজনৈতিক দল করছে ভালো কথা, সেগুলির পরিপক্কতা আসতে সময় লাগবে, এটা মঞ্জু ভাই ঠিকই বলেছেন। তাদের রাজনৈতিক আচরণটা সেভাবে এখনো হয়নি, এটা একটা সিজনড হতে তো সময় লাগবে। তো তারা কিন্তু সময় চাচ্ছে তাদের নিজেদের ঘর গোছানোর জন্যে। তারা রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়াতে বলেছে, বাড়ানো হয়েছেও। তো সব মিলিয়ে কিন্তু হতাশার আমি কারণ দেখি না। নির্বাচন অতি অবশ্যই হবে, এটার মধ্যে কোনো সংশয়ের কোনো কারণ নেই। সেই লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলি কিন্তু সহায়তা করে যাচ্ছে। কিন্তু তার মধ্যে এই যে আওয়ামী লীগকে ব্যান করা হলো, আওয়ামী লীগ তো নানান অস্থিরতা তৈরি করবে, কারণ এত বছরের ভেস্টেড ইন্টারেস্ট, তাদের হাতে প্রচুর অর্থ এবং তাদের মদতও আছে, বাইরেও শক্তি আছে, দেশের মধ্যে তো আছেই। ফলে এই সংঘাতটা কিন্তু সামনে, এই সংশয়টা থাকবে। তারা কিন্তু অন্তর্ঘাতমূলক কাজ করতে থাকবে, প্রশাসনে আছে, সব জায়গায় কিন্তু আছে, দোসররা আছে, সেগুলি ক্লিয়ার করতে সময় লাগবে। সরকার সেভাবে দৃঢ়তার সঙ্গে এটা করতে পারে নাই। করতে পারলে ভালো ছিল, তাহলে কিন্তু অনেক যন্ত্রণা থেকে তারা নিজেরাও মুক্তি পেত, জাতিকেও মুক্তি দিতে পারত। আমি একটা প্রসঙ্গে একটু আসি। নাহিদ ইসলাম এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, তো তার সঙ্গে আরও অনেকে আছেন। আমরা তো দেখেছি যে 5ই আগস্টের আগে, এই প্রায় 4-5-7 দিন আগে তাদেরকে ডিবি হেফাজতে যেভাবে টর্চার করা হয়েছে, তারা মৃত্যুর মুখতেই কিন্তু ফিরে এসেছে। এবং এক কথা বলতে গেলে হাসপাতাল থেকে তাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন তো আসলে এটি আমাদের কল্পনার বাইরে ছিল, হয়তো বা তারা আবার মুক্তি হবে। তো এই যে ছাত্রদেরকে একটা ক্রেডিট দিতে গিয়ে আমরা কোথাও না কোথাও মনে করি যে না, তাদেরকে ক্রেডিট দেওয়া যাবে না। আমি ক্রেডিট পুরাটা দিতে বলছি না, কিন্তু সেখানেও কিন্তু আমাদের সীমাবদ্ধতা কেন?
একটা এবারে ছাত্র আন্দোলনের সঙ্গে একটা গুণগত পার্থক্য আছে। আপনি দেখেন 52-তে ছাত্র আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, তারপরে 62-তে হয়েছে, 66-তে হয়েছে, 69-এ হয়েছে, 71-এ হয়েছে, আপনার 90-এ হয়েছে। সে সময় কিন্তু ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু ক্ষমতার জন্য এরকম ভাবে সেইভাবে আসে নাই সিনে। এইবারের কিন্তু একটা গুণগত পরিবর্তন আছে। ফলে ক্ষমতা এমনই জিনিস, সেটা কিন্তু মানুষকে অন্ধ করে দেয়, মানুষকে কিন্তু যৌক্তিক চিন্তার থেকে দূরে সরিয়ে নেয়। ক্ষমতা প্রতিপত্তি এগুলি এমন একটা, এটার একটা তেজ আছে, আসলে একটা ঝাঁজ আছে। আপনি হাতে একটা আগ্নেয়াস্ত্র থাকলে আপনি যেরকম ফিল করবেন, এমনি নিরস্ত্র অবস্থায় সেটা ফিল করবেন না। এটা মানে একাডেমিক্যালি বলছি আর কি। ফলে এই গুণগত পরিবর্তনটা এবার আছে। তো তারা রাজনৈতিক দল করছে যে ওয়েলকাম, তো ভোট হবে, স্বচ্ছ ভোট হবে, নিশ্চয়ই গ্রহণযোগ্য, অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে। অ্যাকোমোডেট করতে অসুবিধা কোথায়? বড় রাজনৈতিক দল যারা আছেন না, তো সেটা তো তারা বলেছে, ওয়েলকামই তো করেছে, তাদেরকে তো কেউ নিন্দা করে নাই, তাই না? নিন্দা তো করে নাই। তো তারা সেভাবে আসুক। রাজনৈতিক খেলার মাঠটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। মানে আপনি ছাত্র আন্দোলন হিসেবে আমি এইভাবে পছন্দ, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমি পছন্দ নাও করতে পারি, তাই না? সেটাও তো একটা পরীক্ষা করার বিষয়, এটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার এখনো পর্যন্ত। তো সেই ভোট আসুক, তখন তারা লড়াই করবে মাঠে গিয়ে। তখন যদি জনগণ মনে করে তাহলে ভোটে আসবে। সরকার গঠন করার মতো যদি সেরকম শক্তি সামর্থ্যের পরিচয় দিতে পারে, সরকার গঠন করবে। আর যদি না পারে, এর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে অনেক স্প্লিট হয়ে যাচ্ছে, অবিশ্বাস, হানাহানি, সংশয়, দ্বন্দ্ব প্রচুর হচ্ছে, যেটা অভিপ্রেত না। সেটা আমাদেরকেও বেদনাবিদ্ধ করে, আমরা আশাহত হই। আমরা চাইবো যে তাদের মধ্যে যেই সততাটা ছিল, সেই যেইটা দৃঢ়তা ছিল, সেটা যেন থাকে, অক্ষুণ্ণ থাকে, এবং দেশপ্রেমটা থাকে। মানে সততা, যৌক্তিকতা, ন্যায্যতা, সেটা সমতা, বৈষম্যহীনতা, সেটা যদি তারা সেইভাবে প্র্যাকটিস করতে পারে, তারা এটার প্রতিফলন ঘটাতে পারে, সেটাই আমাদের কাছে কাম্য হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মঞ্জু ভাই, একটু আপনার কাছে আবার একটু আসছি। আমরা জুলাই সনদ নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। 30 কার্য দিবসের মধ্যে সেটি করবার কথা বলা হয়েছে। এখন জুলাই সনদের আসলে কি অবস্থা আমি জানি না। আপনারা যেহেতু ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং করেন, আপনারা যান, এবং আপনার অনুষ্ঠানে আপনি ছাত্রদের মিটিংও যান, আবার দেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও আপনার অনুষ্ঠানের প্রধান অতিথি বা অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সো আপনার কানেক্টিভিটি খুব স্ট্রং, আমরা যারা মিডিয়ায় কাজ করে আমরা বুঝতে পারি। তো এই জুলাই সনদ যেটা, সেই সনদে আসলে কি অবস্থা? সবাই কি একটা ঐক্যমত আসতে পারবে? সেই সনদে স্বাক্ষর হবে? একটা তো হয়েছে যে সরকারের পক্ষ থেকে আমাদের কাছে একটা ড্রাফট পাঠিয়েছিল, সব দলের কাছে পাঠিয়েছে, এবং আমরা এটা দেখে আমাদের কিছু মতামত আমরা দিয়েছি, কারেকশন আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে ওয়ার্ক করেছি। আমার মনে আছে যে এখানে যে ঘোষণাপত্রের মধ্যে মুক্তিযুদ্ধ থেকে শুরু হয়েছে, আমরা বলেছি যে না, আমাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামীদেরকেও আমাদের এই ঘোষণাপত্রে আবারও সময় বাড়াচ্ছেন নাকি? না, আমরা বলছি স্মরণ করতে হবে তাদের, স্মরণ করা নাকি কালক্ষেপণ করা? না, কালক্ষেপণ না, আমরা এটাকে যুক্ত, এটা আমাদের প্রপোজাল, এটা অ্যাকসেপ্টেড হতেও পারে, নাও হতে পারে। এনিওয়ে, তো এটা বিএনপিও দিয়েছে তাদের একটা মতামত। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা একটা ঐক্যবদ্ধ সনদের ব্যাপারে আমরা একমত। এখন কথা হচ্ছে কোনটা গ্রহণ হবে, কোনটা হবে না। বিএনপি কিন্তু বলেছে যে তারা ওই যে সংবিধানের মূল জায়গায় যেই অ্যাসপিরেশন, ওইটা ওরা চেঞ্জ করতে চায় না। সেটা হতে পারে, এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। আলোচনা করে একটা ব্যাপার হয়েছে কি, সনদের কাজটা কিন্তু এগিয়ে আসছে, কিন্তু এরপরে সরকার আর আগায় নাই। এখন সরকার বলছে যে 30 দিনের মধ্যে এটা করবে। আমাদের প্রস্তাব হচ্ছে যে কোনো একজন উপদেষ্টাকে স্পেসিফিক এটার জন্য দায়িত্ব দেওয়া দরকার, যিনি এটা নিয়ে কাজ করবেন। ইতিমধ্যে তো আমাদের একটা ঐক্যমত্য কমিশন আছে, ওনারাও এটা নিয়ে কাজ করতে পারেন। কিছু কিছু জায়গায় যে দ্বিমত আছে, সেখানে আমরা আমাদের প্রস্তাবটা হয় কি, যে পাবলিক আলোচনায়, অনেক অফিসিয়াল আলোচনায় অনেক কিছু একমত হওয়া যায় না। ধরেন এইভাবে ঘরোয়া মিটিংয়ে বসে কিন্তু অনেক কিছু নেগোসিয়েশন করা সম্ভব, যে ভাই এটা আপনি রাখেন, এটা আপনি দেন, এই শব্দটা এখানে। আসলে তো শব্দগত কিছু এদিক সেদিক বিতর্ক হয় আর কি। তা আমি খুব হোপফুল, সরকার যদি সিরিয়াস হয়। দেখেন, সরকার আওয়ামী লীগের ব্যাপারে, নিষিদ্ধের ব্যাপারে, এটা কিন্তু সবারই এক দাবি ছিল, বিএনপিরও দাবি, প্রসেস নিয়ে বিতর্ক ছিল, আমাদেরও দাবি ছিল, আমরাও প্রসেস নিয়ে বিতর্ক, আমরাও চাই নাই যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তাহলে এই যে লিগ্যাল প্রসিডিউরটা ওনারা করলেন, তো এটা আন্দোলন করে কেন করতে হলো? এবং দেখেন, যেই দলটা খুন করেছে, গুম করেছে, সরকার নিজেই বলছে যে আওয়ামী লীগের কথা মিছিল করতে দিবেন না। কেন দিবেন না? আপনি তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে,
একটা লোক মিছিল করতে পারবে না? ধরেন আমি বিতর্কের খাতিরে বললাম, এই আব্দুল হামিদ সাহেব চলে গেছে। আব্দুল হামিদ সাহেব কি অবৈধভাবে গেছে? উনি তো টিকিট কেটে ওনার ভিসা নিয়ে পাসপোর্ট দিয়ে তো গেছেন। তাহলে আব্দুল হামিদকে যাওয়ার জন্য আপনাকে তো তাকে একটা ব্যারিয়ার দিতে হবে, তার বিরুদ্ধে মামলা আছে, আপনাকে এয়ারপোর্টে জানাইতে হবে। যতক্ষণ আপনি না জানাবেন ততক্ষণ তো সে তো গেছে তার নিয়ম মেনে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আব্দুল হামিদের যাওয়াটাকে আপনি অন্যায় মনে করছেন কেন? আমরা মনে করছি অন্যায়, এটা আমাদের রাজনৈতিক দিক থেকে আমরা মনে করছি আব্দুল হামিদ কোনোভাবেই বাংলাদেশের গুম গণহত্যার এই দায় এড়াতে পারেন না। উনি একজন ফ্যাসিস্টের সহযোগী এবং উনি বাংলাদেশে বহু ফাঁসির লোককে উনি মুক্তি দিয়েছেন যারা মানুষ খুন করেছে। আর অন্য পক্ষে এই যে এত বড় গণহত্যা হয়েছে, আব্দুল হামিদ সাহেব স্পিকার হিসেবে কথা, আপনার অনুষ্ঠানে আব্দুল হামিদ সাহেব এসেছিল আমার মনে আছে, উনি কত ভালো ভালো কথা বলেন। কই উনি তো একটা গণহত্যার বিরুদ্ধে কথা বলেন নাই, উনি তো প্রেসিডেন্ট না, একটা স্টেটমেন্ট দেন নাই। উনি তো বলতে পারতেন, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, দল মতের ঊর্ধ্বে উঠে গেছেন, উনি তো একটাবার বলতে পারতেন যে এই গণহত্যা কাম্য না। তাহলে এই লোকটা তো একটা জ্ঞান পাপী লোক, একটা রাজনৈতিকভাবে আমি মনে একটা অসৎ লোক। তো এই লোকটা চলে গেল, সরকার বলছে অন্যায় হয়েছে। তো অন্যায় হচ্ছে কিসের ভিত্তিতে বলছেন? এই জন্য আমরা বলছি আজকে আপনি যখন নিষিদ্ধ করলেনই তো ঠিক। আমরা তো এটাই চেয়েছিলাম যে একটা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেখানে একটা লিগ্যাল একটা মানে গ্রাউন্ড থাকবে। তো সেজন্য আমার কথা হচ্ছে যে এই জুলাই সনদটাও সরকারের পক্ষে করা সম্ভব। এটা 1 সপ্তাহের মধ্যে করা সম্ভব, আমি 30 দিন না 1 সপ্তাহের মধ্যে করা সম্ভব। সরকারের সেটা দায়িত্ব থাকতে হবে। এই সরকারের সমস্যা হয়েছে কি, ওনাদের মূল দায়িত্বের প্রায়োরিটিটা ভুলে গেছেন। যেমন ওনাদের প্রধান ভুল যেটা, সেটা হচ্ছে ওনারা জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে পারেন নাই। ঠিক আছে, এই আন্দোলনের পেছনে সকলেরই আমাদের অবদান আছে, আপনাদের সকলেরই তো একটা স্যাক্রিফাইস আছে না? আপনারা অনেক ধরনের নিপীড়নের শিকার হয়েছেন না? কথা হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে তো বলতে পারতাম যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে, সবাই তো রক্ত দিবে না, সবাই তো লড়াই করেন। যারা বিদেশ থেকে আমাদের জন্য ফাইট করেছে, যে সমস্ত ব্লগাররা, যে সমস্ত ইউটিউবাররা আমাদের জন্য ফাইট করেছে, ওদের দোষ ত্রুটি যাই থাক, ওরা তো এই সংগ্রামের সাথী আমাদের। তো ওদের তো রক্ত দেওয়া সম্ভব না, ওরা তো লিখে রাত জেগে দিনের পর দিন কষ্ট করে করেছে। আমি আপনার অক্সফোর্ডে গিয়েছিলাম, অক্সফোর্ডে গিয়ে ওখানে যারা পিএইচডি করছেন তারা আসছিলেন, আমরা একটা টি পার্টি করেছি সন্ধ্যার পরে। বিশ্বাস করেন ওদের কাছ থেকে কথা শুনে আমি অবাক হয়ে গেছি। ওরা বলছে যে আমরা রাত জেগে জেগে আমরা টেক্সট করে করে বিভিন্ন পয়েন্ট দিতাম ছাত্রদেরকে। তাহলে তার অবদান আছে না? তাকে স্বীকৃতি দিতে হবে না? আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা সরকার খুব অন্যায় করেছে। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে কোনো স্পেস দেয় নাই। আপনি দেখবেন যত ছবি দেখবেন ছাত্রদের আন্দোলনের, রাজনৈতিক দলের নেতারা আহত হয়েছে না, জেলে গিয়েছে না, আমরা জেলে গিয়েছি না, আমাদের গায়ে গুলির চিহ্ন আছে না? আমি বলছি না আমাদের স্বীকৃতি দরকার, ভাই আমারটা দিয়েন না। আপনি দেখেন, আমি নাম বলতে গেলে এখন দেখেন, এই আমরা যখন জেল থেকে বেরোচ্ছি, আমাদের সাথে আমির খসরু মাহমুদ সাহেব জেলে, আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেলে, আমাদের সাথে এই যে আমাদের এই বিএনপির যে দফতর দায়িত্বে আছেন রিজভী ভাই জেলে, ছাত্রদলের সাবেক সভাপতিরা জেলে, হাজার হাজার লোক জেলে। তো এই নামগুলোকে উচ্চারিত হতে পারে না? দরকারটা কি? আমরা তো জুলাই যোদ্ধা, কিন্তু আমাদের তো কোনো স্বীকৃতি নাই। আমরা আহত হয়েছি, মিছিলে মার খেয়েছি, জেলে গিয়েছি, নাম নেই। আমি বলছি না যে আমাদের নাম দিতেই হবে, আমাদের নাম নাই কেন আমরা খুব রাগ, কারণ আমরা তো এই ধরনের আন্দোলন অনেকবার করেছি, জেলে বহুবার গিয়েছি, বহুবার আহত হয়েছে, জীবন মৃত্যুর সংগ্রাম তো আমাদের জন্য স্বাভাবিক। তো এই জায়গাটাতে সরকার যে ভুলটা করেছে, যে সে ঐক্যটা ধরে রাখতে পারে নাই। সবাইকে স্বীকৃতি দিয়ে সবাইকে এই অভ্যুত্থানের যে প্রেরণা, সেটা তাকে ঐক্যবদ্ধ করার কথা ছিল। এখনো সুযোগ আছে। এই জুলাই সনদটা যদি করে সবাইকে আপনি একটা স্বীকৃতি দেন, সবাইকে একটা ঐক্যবদ্ধ করেন, ডক্টর ইউনূসের প্রতি কিন্তু আস্থা এখনো হারায় নাই মানুষের। আমাদের উপদেষ্টাদের একটা ভালো দিক কি জানেন? এখানকার বেশিরভাগ উপদেষ্টারা সৎ। আপনি দেখবেন একটা 80% উপদেষ্টার ব্যাপারে একটা অভিযোগ আপনি পাবেন না যে অসৎ। হ্যাঁ, তাদের দক্ষতার ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, এর চাইতে বড় বাংলাদেশে কোনো গভর্নমেন্টের স্ট্রেংথ কি হতে পারে? সুতরাং এই জন্য আমি বলছি, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে, 2 মাস 1 মাস নিয়ে বিতর্ক করে লাভ নাই। আমরা এদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই, সংস্কার চাই এবং একটা অভাবনীয় নির্বাচন চাই। কিন্তু বিশ্বাস করেন, এগুলো না করলে অভাবনীয় নির্বাচন আমরা পাবো না। এই বিচার এবং সংস্কারের কাজগুলো না হেঁটে যদি আমরা নির্বাচনে যাই, এই পরের নির্বাচন সরকার যেটা আসবে, ওরা নিজেরা বিপদে পড়বে। আমি বিএনপির লোকদেরকে বহুবার বলেছি, আপনারা এইগুলো সংস্কার ছাড়া নির্বাচনে যেতে চান,
এই যে আমাদের এখন যা প্রত্যাশা সব আপনাদের ঘাড়ে আসবে, আপনাদের কাছে চাইবে সবাই। ডক্টর ইউনূস তো অর্থনীতিকে একটা জায়গায় নিতে পারবে, ডক্টর ইউনূস তো দেশটাকে একটা সংস্কারের জায়গায় নিচ্ছে, এবং কিছু কিছু জায়গায় তো উনি মডেল সেট করেছেন। আপনি কি মনে করেন না আপনি ক্ষমতা আসার পর আপনার কাছে চাইবে? ডক্টর ইউনূস তার বাড়ি ঘেরাও করার এখতিয়ার দিয়েছে লোকদেরকে। ডক্টর ইউনূসের বাড়ির সামনে 150টা মিছিল হয়েছে, 150টা ঘেরাও হয়েছে। কালকে কিরণ ভাই আপনি যখন প্রধানমন্ত্রী হবেন, আপনার বাড়ির সামনে যদি আমি ঘেরাও করতে না পারি, তো আমি বলবো না যে ডক্টর ইউনূস তো অনেক বেটার ছিলেন আপনার চাইতে। এই যে দেখেন ডক্টর ইউনূস যে জায়গাটা সেট করে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু পরবর্তী সরকারকে খুব একটা চাপে ফেলবে, চ্যালেঞ্জের মধ্যে ফেলবে, সবগুলোই করে দিয়ে গেছে। আমরা আসলে খুবই প্রত্যাশিত, এবং হ্যাঁ, জুলাই যে সনদ নিশ্চয়ই লেখা হবে বা সবাই স্বাক্ষর দিতে হবে, সেখানে সবাইকে ক্রেডিট গোজ টু ফর অল স্টুডেন্টস, ছাত্র জনতা। কালক্ষেপণ বললেন, কালক্ষেপণ হবে, কারণ আপনি সামনে ঈদের ছুটি আছে 10 দিন, কার্য দিবস সপ্তাহে ছুটি থাকে 2 দিন, তো আপনি আলটিমেটলি এটা পেতে পেতে কত সময় লাগবে চিন্তা করে দেখুন। হ্যাঁ, এটা আমি তো মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সাপ্তাহিক ছুটি 2 দিন থাকা উচিত নয়। আমরা এমনি কাজ করি না। আপনি ইউরোপ আমেরিকায় তো ওরা পাগলের মতো 5 দিন কাজ করে, পাগলের মতো এনজয় করে 2 দিন, আমরা তো সেটা করি না। তো ফলে এটা ভুল, এবং শেখ হাসিনা ঘড়িটা কাটা এগিয়ে দিয়েছিল 1 ঘন্টা, পাগলামি একটা। 2 ঘন্টা এগিয়ে দিলে তো আরো বেশি উপকার হতো, তাই না? এগুলি কি ধরনের মানে, না আমার মনে হচ্ছে মঞ্জু ভালো ওই যে খিল্লতা। ওই গরমের সময় হাফ হাতা শার্ট গায়ে দিয়ে অফিসে যেতে হবে, ওই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কি একটা জানি উনি ফতুয়া দিয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না। উনি তো অনেক রেসিপিও দিয়েছেন, অনেক রেসিপি দিয়েছেন। বেগুনের বদলে কোমরানি বানানোর কথা বলেছেন, কাঁঠালের, মানে একটা সবকিছুকে তামাশায় পরিণত বাংলাদেশ করেছে। থেকে ফানে পরিণত। যিনি বলতে পারেন যে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, এবং এটা উনি ওনার ফেসিয়াল এক্সপ্রেশন আপনি দেখেন, আমি বলছি ওর কার্ড আমি কেড়ে রেখেছি, কি আশ্চর্য, কি একটা দেশ আমার, কি স্বীকৃতি দিচ্ছে কি তিনি। স্বীকৃতি তার। এবং আমি যদিও বিরুদ্ধে যাব, আমার মনে আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেউ ধ্বংস করলো, ক্লাসরুমে রান্না শেখানো শুরু করলো, যে চাঁদা তুলে তুলে ছাত্রদের বাসা থেকে, শিক্ষার্থীদের বাসা থেকে ক্লাস 9-10-এ পড়ে তাকে আলুর ভর্তা বানাবে, কেউ ভাত রান্না করবে, কেউ সেগুলো শেখানো শুরু করলো। এই ছিল আমাদের অবস্থা। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি যেতে চাচ্ছি। আবার বিরতির পরে আমরা আমাদের দুজন অতিথি রয়েছেন, আমাদের আলোচক এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু রয়েছেন, সাংবাদিক কবি হাসান হাফিজ। আমরা দুজনকে নিয়ে আমরা বিরতির পর আবার ফিরে আসবো। আমরা নির্বাচনের গতিপথ নিয়ে শেষ আলোচনায় আপনাদের সাথে যুক্ত থাকবার জন্য অনুরোধ করে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা কথা বলছিলাম নির্বাচনের গতিপথ নিয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু রয়েছেন, দৈনিক কালের কণ্ঠ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। আমরা শেষ মুহূর্তের আলোচনা হাসান একটু আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস তিনি বলেছেন যে তিনি একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন, এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু বলেছেন এবারে দিনের ভোট রাতে হবে না, আমির ডামির ভোট হবে না। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গতকাল বৌদ্ধদের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে ভোটের অধিকার কুক্ষিত করা, ষড়যন্ত্র করতে না পেরে এই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। কেন তারেক জি এখনও মনে করেন যে ভোটের যে অধিকার সেটি এখনও লুণ্ঠিত হতে পারে, অধিকার নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করছেন? সেটা আমি আগেই বলেছি যে ফ্যাসিস্টদের দোসররা কিন্তু আছে এখনো দেশের মধ্যে, সেগুলি ক্লিয়ার করা হয়নি। শুধু কি তারাই নাকি? না, সেগুলি আছে, তারপরে ষড়যন্ত্র থাকতে পারে সেটার জন্য। মানে আমি বলবো যে সেগুলি এখনো স্পষ্ট না, কিন্তু সেই সব চ্যালেঞ্জেস আছে। আমরা তো ঘরপড়া গরু, আসলে সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই। আমরা তো ভোট না দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে, এখন এটা প্রকৃত ভোটের স্বাদ আমরা ভুলে গেছি। সেই জবাবদিহিতা এগুলি, এই কারণে শঙ্কাটা থাকে। তার মধ্যে সচেতন থাকতে হবে, সেইভাবে ভোট কেন্দ্রকে সেইভাবে পাহারা দিয়ে রাখতে হবে। মানে এগুলি তো আমরা করেছি অতীতে, কিন্তু আমরা পেরে উঠিনি, কারণ রাষ্ট্রযন্ত্রটাকে এমনভাবে কুক্ষিগত করে রেখেছিল একটা গোষ্ঠী, আওয়ামী লীগ নামের যেই দানব, তারা দানবে পরিণত হয়েছিল। সেই দানবের কবলে পড়ে দেশের সমস্ত কিছু ধ্বংস হয়েছে। সম্ভাবনা আপনি বলেন দেশ আরও অনেক এগিয়ে যেত যদি আমরা এই তাদের ফ্যাসিবাদের কবলে না থাকতাম। গণতন্ত্র নামের তো কিছুই ছিল না, সমস্ত কিছু মানে এক ব্যক্তির ইচ্ছায় সমস্ত কিছু নিয়ন্ত্রিত হতো। ফলে সেই টাইরানি থেকে আমরা মুক্তি পেয়েছি, অন্ধকার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জেস। 36 জুলাই কিন্তু শেষ না, আমি যেটা বলি সেটা হলো সূচনা, এবং এই আন্দোলনকে, এই সাফল্যকে টেকসই করার জন্য, স্থায়ী করার জন্য, ঘরে ঘরে সুফল পৌঁছে দেওয়ার জন্য মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে রয়ে গেছে। এবং এখানে শুধু 25 জন উপদেষ্টার দায়িত্ব না, কতিপয় রাজনৈতিক দলের দায়িত্ব না, সমস্ত 18 কোটি মানুষ সবারই এইটা দায়িত্ব। এটাকে যাতে স্থায়ী করা যায়, এটা যাতে সংহত থাকে, যাতে টেকসই হয়,
সেটার সুফলটা যেন আমরা দীর্ঘদিন ধরে ভোগ করতে পারি এবং গণতান্ত্রিক সংস্কৃতি প্রকৃত অর্থেই যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য যার যার ক্ষেত্র থেকে আমরা যেন ভূমিকা পালন করি, আমরা যেন সংযমের পরিচয় দিই, আমরা যেন মব জাস্টিস না করি, আমরা যেন সহিষ্ণু হই, আমরা যেন দেশপ্রেমের পরিচয় দিই, আমরা যেন আরও ত্যাগের মানসিকতা আমাদের মধ্যে, জুলাই স্পিরিটটা আমরা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলিকে অনুরোধ জানাবো সেইটার থেকে পাঠ নিয়ে তারা যেন তাদের ম্যানিফেস্টোটা তৈরি করে এবং সেটা কথা এবং কাজের মধ্যে যেন তাদের মিল থাকে, তাহলেই কিন্তু আমরা একটা সত্যিকারের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। জি মুজিব, শেষ আলোচনায় যে প্রশ্নটি করছিলাম আমি আবার একটু রিপিট করছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচন কমিশনার সবাই বলছেন একটা ভালো সুষ্ঠু ভোট হবে, কিন্তু এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি শঙ্কা বোধ করছেন, যে শঙ্কার কিছুটা কারণ বললেন যে ফ্যাসিজম কিন্তু এখনও এদেশ থেকে যায়নি, তাদের হাতে অনেক অর্থবিত্ত রয়েছে, এমনকি তাদের হাতে অনেক অস্ত্রগোলা বারুদ রয়েছে। আপনার বিশ্লেষণ কি? তারেক রহমান যেটা আশঙ্কা প্রকাশ করেছেন, আমারটা কিন্তু আরো ভিন্ন মাত্রার আশঙ্কা। এবারের নির্বাচনে যে ঝামেলাটা হতে পারে, আমরা এখন পর্যন্ত প্রশাসনের যে ফরম্যাট দেখতে পাচ্ছি, পুলিশের যে আচরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুলিশ কিন্তু কোথাও যখন বিএনপি মারামারি হচ্ছে, কোথাও যখন বিএনপি জামাত মারামারি হচ্ছে, আপনি দেখবেন সেখানে কিন্তু পুলিশ একটু বিব্রত। পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কি করবে, পুলিশ কিন্তু আগের মতো সে ধরনের একদম সক্রিয় অবস্থানে নাই। এবারের নির্বাচনে কিন্তু বেশিরভাগ জায়গায় বিএনপি জামাত এনসিপি বা নানা রকমের ইলেকশন ক্ল্যাশ যেটা আমাদের হয়, এই ক্ল্যাশগুলো যখন হওয়া শুরু করবে, আরেকটা আশঙ্কা অনেকে করছেন যে এবারে যেহেতু বিএনপির খুব একটু ভালো পজিশন আছে, বিএনপি তো একাধিক প্রার্থী দাঁড়িয়ে যেতে পারেন দলের মধ্যে, ধরেন কেউ দলের শৃঙ্খলা ভেঙে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াবেন। কারণ আওয়ামী লীগের চরম শক্তিশালী অবস্থা, প্রচুর বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে। বিএনপির আগেও আমরা দেখেছি জোটবদ্ধ ইলেকশনে বিএনপি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে, যদিও অনেকে বলছেন বিএনপি আগের চাইতে অনেক বেশি সুশৃঙ্খল এবং সংগঠিত। তারপরও আমি বলবো যে বিএনপিতে 10% 15% এরকম হতে পারে যে তারা বিদ্রোহী প্রার্থী দাঁড়াবেন। যখনই এই 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 অন্তকোন্দল নানা ধরনের বিএনপি জামাত সংঘাতটা হবে, তখন সেখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ কিভাবে সেখানে একটা মানে সঠিক ন্যায়সঙ্গত ভূমিকা রাখবে। কারণ আমাদের সমাজে আমাদের পুলিশ এবং অ্যাডমিনের লোকেরা করে কি, তারা দেখে কে ক্ষমতায় আসবে, সে তার শত্রু হতে চাইবে না। সে যদি মনে করে, আমি সে ফর এক্সাম্পল, সে যদি মনে করে যে এখানে বিএনপির লোক এমপি হতে পারে বা বিএনপি ক্ষমতায় আসতে পারে, সে বিএনপির বিপক্ষে যেতে চাইবে না। এটা নির্বাচনের যতই মানে প্রফেসর ইউনূস বলছেন যে আপনি অসাধারণ নির্বাচন উপহার দেবেন, এই থ্রেটগুলো নির্বাচনে আছে। 2 নম্বর হচ্ছে, ধরেন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা বললাম, কিন্তু আওয়ামী লীগের কোনো লোক যদি সেখানে স্বতন্ত্র হয়ে দাঁড়ায়, আপনি তো সেটা আটকাতে পারবেন না। এবং স্বতন্ত্র আওয়ামী লীগ কোথাও দাঁড়ালে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিএনপি জামাতকে আমরা দেখেছি তারা আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু আওয়ামী লীগ কোথাও দাঁড়ালে আওয়ামী লীগকে ঘেরাও করে তাকে ধরা, তাকে তার উপরে প্রতিরোধ গড়ে তোলা, এটাতে কিন্তু তাদের মধ্যে কোনো বিভেদ নাই, তারা ঐক্যবদ্ধ। এই সমস্ত জায়গায় যখন ঘটনা শুরু হবে, এবং আপনি ধরে রাখেন নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ কিন্তু নানা রকমের গেম, নানা রকমের খেলা খেলবে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা বিমাতার সুলভ আচরণ তো আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যেও আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ইলেকশনে কিন্তু সেনাবাহিনীর এবার একটা ভূমিকা থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন কিন্তু আমরা খুব দৃঢ় পদক্ষেপ দেখতে পাচ্ছি না, যেটা প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখি যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে পাওয়ারফুল ভূমিকা রাখে। এবারে যে কোনো কারণে হোক, সেনাবাহিনীর ভূমিকাটা হচ্ছে এক ধরনের সাপোর্টিভ ভূমিকা, মানে অ্যাক্টিভ ভূমিকায় সেনাবাহিনীকে আমরা দেখছি না। তো নির্বাচনেও যদি দেখা যায় যে এই ধরনের ভূমিকা হয়, এবং নির্বাচনের ক্ষেত্রে যদি সেনাবাহিনী তার কর্তৃত্ব না পায়, সেনাবাহিনী কিন্তু সে ধরনের ভূমিকা রাখবে না। আর সেনাবাহিনী কর্তৃত্ব পেলে, ধরেন একজন যে কোনো একটা দলের লোককে সেনাবাহিনী ধরে নিয়ে আসলো, অস্ত্রসহ ধরলো বা তাকে ধরলো, আমরা সবাই গিয়ে রাস্তা ব্লক করে বললাম যে উনি জুলাই অভ্যুত্থানের একজন মহানায়ক, উনাকে কেন গ্রেফতার করা হলো। এই জাতীয় নানা ধরনের ফেনোমেনা ইলেকশনে আসতে পারে। কারণ আমাদের, আপনি তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা গণ অভ্যুত্থান মোডে রয়ে গেছি। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাভাবিক হতে, অস্ত্র উদ্ধার করে স্বাভাবিক জায়গায় যেতে, আমি শুনেছি, আমরা তো আর আমরা তো সেই জিনিসগুলো স্মৃতিতে পড়েছি যে মুক্তিযোদ্ধারা ওপেন অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, কারণ দেশ স্বাধীন করেছেন, তাদের মধ্যে একটা ইয়ে ছিল। এটাকে ধীরে 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 একটা নিয়মে আনতে সময় লেগেছে। এখানে দীর্ঘ 17-18 বছরের সংগ্রাম আমাদের, এবং সেই সংগ্রামের পরিসমাপ্তিটা যেভাবে হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ইতিহাস নজির আপনি পাবেন না। আমাকে সবাই বলে যে
এই যে আওয়ামী লীগের উপরে যে রিভেঞ্জফুল আচরণটা হয়েছে, আচরণটা কারা করেছে? আমরা তো জেলে ছিলাম। আমি যখন জেল থেকে বেরিয়ে এসেছি আমি দেখি কিছুই নাই, 32 নম্বর আমার বাসার পাশে। ম্যাক্সিমাম জায়গায় সাধারণ লোকেরা করেছে। আপনি দেখবেন পলিটিক্যাল লোকেরা, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা এগুলো কম করেছে। এই বিটিভিতে যে আপনি ফুটেজ দেখেন, বিটিভিতে যে মানুষ অ্যাটাক করেছে, মানুষ যে সাধারণ মানুষ, বিটিভির উপরে যে মানুষের ক্ষোভ প্রকাশ করেছে, গণভবন বলি, 32 বলি, বিটিভি সব বলি, সব জায়গায় জায়গায় গণভবনে আপনি দেখেন বাচ্চারা গিয়ে স্কুলের, আমাদের বাচ্চারা চলে গেছে গণভবনে। তো এই জায়গা থেকে আমি যেটা বলি যে আমরা যে একটা খুবই ভালো ইলেকশনের চিন্তা করছি, আমি কিন্তু এখানে আমার শঙ্কা আছে। তারেক রহমানের শঙ্কার জায়গাটার বাইরেও আমি যে শঙ্কাটা বোধ করছি, এটা আমি আপনার কাছে প্রকাশ করলাম। জি, ধন্যবাদ। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধেয় সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, আমরা সংখ্যামুক্ত নির্বাচন চাই, এবং সেই কারণের জন্য একটা রাজনৈতিক ঐক্য দরকার রয়েছে। আমি আশা করব নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলগুলো আজকে যে চ্যালেঞ্জগুলো, প্রত্যেকেই আমরা জুলাই যুদ্ধ হিসেবে যদি দাবি করে যদি নির্বাচনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই নির্বাচনে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত সরকার গঠন করতে একটি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আমরা সেটি চাই না। আমরা আশা করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আগামীতে বাংলাদেশের যে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রত্যাশা করে আজকের মতো ইসমাইল মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।